হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমরা যারা ডাব্লিউপিএসআই প্রিপারেশান নিচ্ছ তারা নিশ্চয়ই বাড়িতে মক টেস্ট দিচ্ছ। সেখানে যাদের মার্কস একটু বেশিই আসছে বা তারা যে মার্কসটা টার্গেট করেছে সেটা তারা অ্যাচিভ করছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইউজফুল নয়। ঠিক আছে, যারা একটু কম মার্কস পাচ্ছে, চাইছো আরও 10-20 নাম্বার মার্কস বেশি হোক, তারা এটা দেখতে পারো। কেননা আমি নিজেও পরীক্ষার্থী এবং নিজেও পরীক্ষা দিয়েছিলাম ডাব্লিউবিএসআই 2020-তে, সেখানে প্রিলিমসে পাশ করেছিলাম। আমি কিভাবে পরীক্ষা দিতাম বা মক টেস্ট দিতাম তার উপরে বেস করে এই ভিডিওটি আমি তৈরি করেছি। এবং পরীক্ষা দেওয়ার পর, টেস্ট দেওয়ার পর কীভাবে তার অ্যানালিসিস করতাম, অ্যানালিসিস করাটাও খুব দরকার। অ্যানালিসিস করলে তোমার ভুলগুলো তুমি বুঝতে পারবে, বা অ্যানালিসিস করার ফলে তুমি যে এক্সট্রা জ্ঞান অর্জন করলে সেটা তুমি নেক্সট মক টেস্টে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। সাবজেক্ট মার্কস ডিস্ট্রিবিউশন তোমাকে ফার্স্টেই জানতে হবে প্রিলিমসে কী কী আছে। এগুলো তোমরা জানো, জেনারেল স্টাডিজ 50 কোশ্চেন 100 মার্কস, রিজনিংয়ে কী থাকবে 25 কোশ্চেন 50 মার্কস, ম্যাথামেটিক্সে বা অ্যারিথমেটিক 25 কোশ্চেন 50 মার্কস, টোটাল 100 কোশ্চেন 200 মার্কস, 90 মিনিটস টাইম। এটা তোমরা নর্মালি জানো। আচ্ছা, এবার বলি টার্গেট। টার্গেট আমরা কত রাখবো, কত মার্কস আমরা মোটামুটি টার্গেট রাখতে পারি। সবসময় টার্গেট ফিক্সড করার জন্যই তোমরা মোটামুটি আগে প্রিভিয়াস ইয়ারের কাট আপ দেখে নেবে। ঠিক আছে, এইবার তোমরা নিশ্চয়ই জানো যে যেহেতু কম্পিটিশান বাড়ছে, সবাই গভর্নমেন্ট চাকরির পিছনে একটা পরিশ্রম করছে যাতে একটা গভর্নমেন্ট চাকরি অ্যাচিভ করা যায়, সেহেতু কাট আপ অবশ্যই বাড়বে। সেই জন্য তার থেকে যাতে আরও 10-20 নম্বর তোমাদের বেশি ওঠে সেটা চেষ্টা করবে। আমি বলবো যাতে 150+ নাম্বার রাখা যায় সেটা চেষ্টা করবে। ঠিক আছে, টার্গেট একটু হাই রাখাই ভালো। হয়তো অত নম্বর নাও পাওয়া যেতে পারে, কিন্তু তার কাছাকাছি তো পৌঁছাতে পারবো, সেটাই আমাদের কাছে হেল্পফুল। ঠিক আছে, যাতে আমরা প্রিলিটা পাস করে যেতে পারি, এটাই তো আমাদের একমাত্র উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা এবার আসি টাইম। টাইম তোমাদের ফার্স্টে বললাম কি 90 মিনিট। ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে দেখো 5 মিনিট বাদ দিয়ে দিয়েছি। আমি সবসময় 4-5 মিনিট বাদ দিয়েই টাইম হিসাব করি, কেননা এই 5 মিনিট টাইমটা যে পরীক্ষা হলে কোথা থেকে কেটে যাবে নিজেরা বুঝতে পারবে না। পরীক্ষার হলে তোমাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে, দুর্বলতা কাজ করবে। ঠিক আছে, তাছাড়াও পরীক্ষার একটা আলাদা এনভায়রনমেন্ট, তুমি বাড়িতে মক টেস্ট দিচ্ছ এক এনভায়রনমেন্ট, ওখানে একটা এনভায়রনমেন্ট। তাছাড়াও যদি ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি যদি কোনো অফিসিয়াল কাজ করানোর, সই করানোর জন্য যদি 2-1 মিনিট নষ্ট করে দেয়, সেই জন্য 4-5 মিনিট সময় আগে থেকে বাদ দিয়ে রাখা উচিত। তাহলে বাড়িতে তোমরা মক টেস্টে কতটা সময় দেবে, 85 মিনিটের টেস্টটা দেবে। ঠিক আছে, এইবার তার মধ্যে 15 মিনিট বাদ দিয়ে রাখবে কি ওএমআর মার্ক করার জন্য। ঠিক আছে, কেন বললাম, কেননা 70-75 বা 80টা যদি কোশ্চেন করো, 15 মিনিট সময় লেগেই যায় গড়পত্তায়। তুমি যদি ফার্স্টে কোশ্চেন করতে করতেও মার্ক করো তাও, বা যদি কোশ্চেন সলভ করে তারপরে তুমি মার্ক করো তাও লেগে যাবে 15 মিনিট প্রায়। ঠিক আছে, তাহলে নিট টাইম কত পাবে, 70 মিনিট নিট টাইম পাবে। কিসের জন্য, অ্যান্সার করার জন্য। ঠিক আছে, এই 70 মিনিট আমাকে টার্গেট রাখতে টার্গেট রাখতে হবে 75 থেকে 80টা কোশ্চেন যেন আমি ঠিকঠাক সলভ করতে পারি, তাহলেই আমি প্রিলি কোয়ালিফাই করে যাব। ঠিক আছে, আচ্ছা এবার টপিক ওয়াইজ কিছু টার্গেট বলি। ম্যাথ রিজনিংয়ে কী টার্গেট রাখবে, যেন এখানে ম্যাথ ও রিজনিংয়ে টোটাল কতগুলি কোশ্চেন থাকে, 25 + 25 50 কোশ্চেন থাকে, তাই তো। এই 50 কোশ্চেনের মধ্যে চেষ্টা করবে 45 থেকে 47টা কোশ্চেন যাতে তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, সময় কত, 40 থেকে 45 মিনিট। এই সময়টা কীভাবে হিসাব করবে, সময়টা তো বুঝতে পারবে না, যেহেতু কোশ্চেন ওখানে সব মেশানো থাকে, অঙ্ক, রিজনিং, জিকে সব মেশানো কোশ্চেন থাকবে। মোটামুটি একটা আন্দাজ করে নেবে যেন 1 মিনিটের বেশি সময় আমি কোনো কোশ্চেনে দেবো না। ঠিক আছে, চেষ্টা করতে হবে 40-50 সেকেন্ডের মধ্যে যাতে প্রতিটা কোশ্চেন সলভ করা যায়, এমন স্পিডে কিন্তু অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আর যাদের জিকেতে একটু দুর্বল, আমার মতো ক্যান্ডিডেট, আমিও একটু জিকেতে দুর্বল আছি, তারা কী করবে, চেষ্টা করবে এই 50-এ 50টাই যাতে করা যায়। ঠিক আছে, একটু টাইম দিয়ে হলেও 50টা করতে পারলে তোমার এখানে কিন্তু 50 দুগুণে 100 নম্বর পুরো সিকিউর হয়ে যাবে। যদি দুটো একটা কোশ্চেন থাকে হয়তো দেখছো বড় ক্যালকুলেটিভ, সেগুলোর কথা বাদ দাও। ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে যতটা ম্যাক্সিমাম এখান থেকে করা যায়। নেক্সট, জিকেতে টার্গেট রাখবে মোটামুটি 30 থেকে 35টা কোশ্চেন যাতে অ্যাটেন্ড করা যায়। জিকেতে তো বেশি সময় লাগবে না, যেটা তুমি পারবে ফটাফট অ্যান্সার করে দেবে, যেটা পারবে না সেটা যতই ভাবো হয় আন্দাজে মারবে, না হলে পারবে না, ছেড়ে দেবে। ঠিক আছে, সুতরাং আন্দাজে মারার অপশানে যাবে না, আন্দাজে মারলে কিন্তু ভুল হবে। চেষ্টা করবে যতগুলো কোশ্চেন করবে, চেষ্টা করবে যেন অ্যাকিউরেসি 100% থাকে, কারণ নেগেটিভ মার্কিং খুব বাজে জিনিস।
তোমার টোটাল মার্কসটাই কমিয়ে দেবে। সামান্য 1 নম্বরের জন্য যখন তোমার সিলেকশন হবে না, তখন মনে হবে কেন আন্দাজে মারতে গেলাম, বুঝলে? আচ্ছা। আর যাদের জিকের পারফরমেন্স ভালো, আমি এখানে 30-35টা লিখলাম, কিন্তু কেউ হয়তো 40-45টা পর্যন্ত করে দিতে পারবে, তাদের জন্য তো খুবই ভালো। তারা যদি ম্যাথে একটু কম পারেও, যদি বেশি পারে তো অবশ্যই ভালো, যদি একটু কমও পারে তাও তারা কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি মক টেস্ট কীভাবে অ্যাটেন্ড করবে। আচ্ছা, এখানে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আমি ফার্স্টে এখানে আলোচনা করার আগে বলে দেবো যে তোমরা যদি বেটার কোনো প্রসেসে মক টেস্ট অ্যাটেন্ড করো এবং দেখছো সেটা অ্যাটেন্ড করে তোমাদের উপকার হচ্ছে, তোমরা সেটাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আমি এখানে আলোচনা করছি বলে তোমাদের এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। আর টার্গেট মার্কসটা যার যার আলাদা আলাদা হয়। আমি একটা স্ট্যান্ডার্ড টার্গেট মার্কস দিলাম, ঠিক আছে? তোমরা চাইলে এর থেকে বেশিও টার্গেট রাখতে পারো, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না। যাই হোক, এবার বলা শুরু করি। প্রথমে কী করবে, বাড়িতে যে মক টেস্ট দেবে চেষ্টা করবে 85-86 মিনিটের মধ্যে যাতে সলভ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এক্সাম দেওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে নেবে। এক্সাম দেওয়ার সময় এক্সাম বন্ধ রেখে পজ করে তুমি কোনো কাজ করলে তারপরে এসে আবার এক্সাম দিলে, এটা কিন্তু যেন না হয়, ঠিক আছে? কনসিস্টেন্সিটা যেন বজায় থাকে। কেননা রিয়েল এক্সামে তো তা হবে না। রিয়েল এক্সামে তোমাকে কিন্তু 1.5 ঘন্টা টানা পরীক্ষা দিতে হবে। শুধু কি 1.5 ঘন্টা? পরীক্ষার হলেই দেখবে 1.5 ঘন্টা আগে ঢুকিয়ে নিয়েছে, তাহলে 1.5 ঘন্টা 3 ঘন্টা তোমাকে হলেই কাটাতে হবে, ঠিক আছে? সুতরাং সময় ম্যানেজমেন্টটা করবে, টাইম ম্যানেজ করে পরীক্ষাটা দেবে, পরীক্ষার মধ্যে যেন একটু বিরতি নেবে না। 3 নম্বর পয়েন্ট কী আছে, ওএমআর শিটে অ্যান্সার করার চেষ্টা করবে। যত তুমি ওএমআর শিটে অ্যান্সার করার অভ্যাস তৈরি করবে, পরীক্ষার হলে ওএমআর অ্যাটেন্ড করতে কিন্তু তোমাদের তত সুবিধা হবে, ঠিক আছে? বাড়িতেই চেষ্টা করবে ওএমআর কিছু কপি প্রিন্ট আউট বের করে নেবে, বাড়িতে চেষ্টা করবে আনসার করবে ওএমআর শিটে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, এক্সাম দেবে কি 2 স্টেপে, 1 গোতে এক্সাম দেবে না। একবারই কোশ্চেন ধরলাম আর ফটাফট কোশ্চেন সলভ করা শুরু করে দিলাম শেষ পর্যন্ত, এইভাবে করবে না। কী করে করবে, প্রথম 40-45 মিনিট টাইম নেবে। সহজ যে ম্যাথামেটিক্স ও রিজনিংগুলো আছে, ওয়ান লিনিয়ার কোশ্চেন বা ক্যালকুলেশান খুবই সহজ, তুমি দেখেই বুঝতে পারছো, সেগুলো আগে করে নেবে, ঠিক আছে? আর জিকে কী করবে, চেষ্টা করবে যতটা পারো করে নেবার, ঠিক আছে? কেননা জিকে এমন একটা কোশ্চেন, সেখানে বেশি ভাবার কিছু নেই, পারলে তোমার হবে আর না পারলে হবে না। দুটো একটা কোশ্চেন থাকে যেগুলো হয়তো একটু ভাবলে হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা চেষ্টা করবে করে নেবার, ঠিক আছে? তবে কি মেন উদ্দেশ্যটা কি, এই সময়ের মধ্যে আমাকে কি মনে রাখতে হবে যে আমাকে লাস্ট কোশ্চেন 100তম কোশ্চেন পর্যন্ত জন্য আমি এই প্রথম 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারি। সব অ্যাটেন্ড করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাকে লাস্ট কোশ্চেন পর্যন্ত পৌঁছাতেই হবে। হয়তো দেখা গেল শেষের দিকেই 4-5টা কোশ্চেন ইজি ছিল, কিন্তু যেহেতু তুমি 1 বাই 1 পরপর করতে করতে আসছো, শেষের দিকে টাইমের অভাবে পৌঁছাতে পারলে না, তখন যে আফসোসটা হয় সেটা যাতে না হয় তার জন্যই তোমাকে ফটাফট করতে হবে আর ছাড়তে হবে। স্কিপটা তোমার থাকা চাই, স্কিপ তুমি যে কোনটা স্কিপ করবে সেই ওই ক্যাপাসিটিটা তোমার থাকা চাই, ঠিক আছে? আর এই সময় কী করবে, যেহেতু শেষ কোশ্চেন পর্যন্ত পৌঁছে যাচ্ছ, যে কোশ্চেনগুলো দেখে মনে হবে একটু ক্যালকুলেটিভ কিন্তু তুমি পারবে, একটু টাইম লাগবে কিন্তু তুমি পারবে, সেগুলো মার্ক করে থুয়ে দেবে, কেননা এগুলো পরে করতে হবে, কাজে লাগবে। এবার 40-45 মিনিট টাইম কেটে গেল, এইবার কী করবে, নেক্সট 10-12 মিনিটের মধ্যে ওইগুলো ফটাফট ওই মানে মার্ক করে নেবে। একদম শেষে সব মার্ক করবো এই ভরসার জন্য থাকবে না, শেষে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সঠিক উত্তর করেছে হয়তো, কিন্তু ওই মানে মার্ক করতে গিয়ে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম বহু ছেলেপিলের হয়, পরে এসে তারা বাইরে আফসোস করে, ঠিক আছে? তখন তুমি কিন্তু তা করবে না। তুমি কী করবে, যতগুলো উত্তর করলে ফটাফট মার্ক করে নেবে। তুমি কিছু দূর তো এগিয়ে থাকলে, কিছুটা নাম্বার তো কনফার্ম করে নিলে, এটাই তোমার কনফিডেন্স বাড়াবে, ঠিক আছে? এরপরে কী করবে, নেক্সট 20-25 মিনিটের মধ্যে আগের যে মার্ক করা কোশ্চেনগুলো ছিল সেইগুলো অ্যাটেম্প করবে, ঠিক আছে? কেননা সেই কোশ্চেনগুলো তুমি কেন গোল করেছিলে, একটু টাইম লাগবে কিন্তু তুমি পারবে। এবার সেইগুলো চেষ্টা করবে এইবার তোমার অ্যাটেম্প করার, ঠিক আছে? সেগুলো যেই আবার অ্যাটেম্প করা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কী করতে হবে, নেক্সট 5 মিনিটের মধ্যে সেইগুলো আবার মার্ক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমার ওয়েমার শিটটা মোটামুটি ফুল হয়ে গেছে। এইবার কী হবে, আর কিছু টাইম হয়তো তুমি পাবে, কিছু টাইম দেখবে 2-1 মিনিট কি 4 মিনিট বেঁচে আছে। তখন কী করবে, যদি ম্যাথ রিজনিংয়ের এমন কোনো কোশ্চেন থেকে থাকে একটু ক্যালকুলেটিভ, একটু সময় লাগবে, তখন সেইগুলো চেষ্টা করবে, ঠিক আছে? তবে আমি এখানে বলবো, এখানে এসে ছেলেপিলে কী করে বা ছাত্রছাত্রীরা ক্যান্ডিডেটরা কী করে, তাদের অ্যাটেম্প বাড়ানোর জন্য তাড়াহুড়ো করে কিন্তু আন্দাজে অ্যান্সার দিয়ে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেই অ্যান্সারটা ভুল হয়, ঠিক আছে? সুতরাং আন্দাজে যতটা অ্যান্সার না দেওয়া যায়, গেস ওয়ার্ক
কম করার চেষ্টাই করবে, ঠিক আছে? যেগুলো শিওর থাকবে তুমি সেইগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে এবার আসি মক অ্যানালিসিস। পরীক্ষা শেষ, এবার তোমাকে ওই মকটা অ্যানালিসিস করতে হবে। কী করে অ্যানালিসিস করবে? এরকম একটা ছক তৈরি করে নেবে। কী লেখা থাকবে সেখানে? টোটাল অ্যাটেম্প্ট, কারেক্ট, রং আর মার্কস, ঠিক আছে? ধরো তুমি 75 অ্যাটেম্প্ট করেছো, তাহলে এখানে 75 লিখবে। ধরো 5টা ভুল গেছে, 70টা ঠিক আছে, ঠিক আছে? এবার সেই হিসাবে তোমার এখানে মার্কস কত হচ্ছে তুমি সেটা লিখে নেবে। বোঝা গেল? এইভাবে নাম্বার 1, নাম্বার 2 সিরিয়াল নাম্বার দেবে, যতগুলো তুমি মার্কস দেবে এইভাবে লিখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার আস্তে আস্তে কতটা কি ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে? এটা প্রথমে বেসিক একটা জিনিস গেল। এইবার তোমাকে টপিক ওয়াইজ অ্যানালিসিস করতে হবে। ফার্স্টে যদি জিকের কথা বলি, দেখবে যেগুলো ভুল করেছো, ঠিক আছে, সেগুলো কেন ভুল হলো, এইটা একটা বড় প্রশ্ন। কেননা তুমি জিকে পড়েছো বলেই, তুমি জানো বলেই উত্তরটা দিয়েছো নিশ্চয়ই, তা সত্ত্বেও সেটা ভুল হলো কেন? তাহলে কি তুমি ভুল জানতে, নাকি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে, নাকি ওএমআরে মার্ক করতে গিয়ে ভুল হয়েছে? সেইগুলো আইডেন্টিফাই করবে, ঠিক আছে? আইডেন্টিফাই করে একটা খাতা নেবে, একটা কপি নেবে, সেখানে নোট করবে যে আমার এই কারণে এটা ভুল হয়েছে, বা এই তথ্যটা আমি ভুল জানতাম, ঠিক আছে? আর যে জিকে কোশ্চেনগুলো উত্তর করনি সেইগুলো সম্পর্কেও নলেজ নিয়ে নেবে, তার সম্পর্কেও এক্সট্রা কিছু পয়েন্ট খাতায় নোট করে নেবে, ঠিক আছে? নেক্সট, এবার আসি ম্যাথ ও রিজনিং। ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে যেটা বলবো সবথেকে ভাইটাল, যেটা যে কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছো কিন্তু তুমি ভুল হয়ে গেছে তোমার, সেইগুলো আগে ধরবে। কেন? কেননা ম্যাথ রিজনিং সলভ করতে তোমাকে টাইম লেগেছে অনেক, ঠিক আছে? তোমার অনেক টাইম নষ্ট হয়েছে, তা সত্ত্বেও কেন ভুল গেল, এই প্রশ্নটা তোমার আগে মাথায় আনতে হবে, ঠিক আছে? কেননা এতে তোমার নেগেটিভ মার্কিং হবে, তোমার আসল নাম্বারের থেকে নাম্বার কমে যাবে। যেখানে তুমি শিওর শর্ট পারতে, সেখানে শিওর শর্টের থেকে তোমার নাম্বার কমে যাচ্ছে। এখানেও সেম, খাতায় নোট করবে যে কেন এই টপিকের এই অঙ্কটা আমার ভুল গেল, ঠিক আছে? ওই নোট খাতাটা কিন্তু পরে তোমার কাজে লাগবে। আর তারপরে কী করবে, যে অঙ্ক বা যে রিজনিংগুলো তুমি ছেড়ে দিয়েছো সেগুলো তুমি খাতায় নোট করবে, ঠিক আছে? এবার তুমি দেখবে, এবার তুমি তোমার নোটের উপরে কাজ করবে যে কোন টপিকগুলো আমি জিকেতে হোক বা ম্যাথে হোক বা রিজনিংয়ে হোক ছেড়ে দিলাম বা উত্তর করতে পারলাম না, তাহলে কি এখানে আমার দুর্বলতা আছে? এই টপিকগুলো কি আমাকে কাজ করতে হবে? এই টপিকে আরও শিখতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেই টপিকগুলো কিন্তু তোমাকে আলাদা করে কাজ করতে হবে, ঠিক আছে? মক টেস্ট দিলে, অ্যানালিসিস করলে, পরপর প্রতিদিন মক টেস্ট দেওয়ার দরকার নেই। তারপর 1-2 দিন গ্যাপে আবার তুমি একটা মক টেস্ট দিলে। এইবার কী করবে, সেই মক টেস্টে তোমাকে নাম্বার বেশি তুলতে হবে। এমন টার্গেট রাখার কোনো দরকার নেই যে আগের মক টেস্ট থেকে বেশি তুলতে হবে। তুলতে পারলে তো খুবই ভালো, সেটা তো তোমার ইমপ্রুভমেন্ট। কিন্তু তোমাকে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো, আগের টেস্টে তুমি যে সমস্ত ভুল বা গাফিলতি বা সিলি মিস্টেকগুলো করেছো সেগুলো যেন পরের টেস্টে না হয়। এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়তো প্রথম টেস্টটা সহজ ছিল কিন্তু দ্বিতীয় টেস্টটা কঠিন, সেই জন্য তোমার হয়তো প্রথম টেস্টের থেকেও নাম্বার খারাপ হলো। এইটা মানেই কিন্তু এই না যে তোমার ইমপ্রুভমেন্ট হলো না। তোমার ইমপ্রুভমেন্ট কখন হবে? তুমি প্রথম টেস্টে যে ভুলগুলো করেছো সেগুলো যদি পরের টেস্টে আর না করো। বোঝা গেল? তারপর আচ্ছা, এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো দেখতে হবে তুমি টার্গেট মার্কস থেকে কত মার্কস কম পেয়েছো। সাপোজ তোমার নাম্বার আসছে 130, তোমার টার্গেট মার্কস 150, তাহলে তুমি কত কম পাচ্ছ? কত? 20 নাম্বার। তোমাকে এই 20 নাম্বারের জন্যই মেইনলি পরিশ্রমটা করতে হবে, ঠিক আছে? এখন এই নাম্বার কম আসার দুটো কারণ আছে, দুইভাবে কম আসতে পারে, ঠিক আছে? এক, কী হতে পারে, তোমার অ্যাটেন্ড কম, সময়ের অভাবে তুমি হয়তো টাইম পাওনি, হয়তো আরেকটু টাইম পেলে ম্যাথ রিজনিংয়ের আরও 5টা কোশ্চেন তুমি করতে পারতে। যদি সময়ের অভাবে তোমার নাম্বার কম হয়, তাহলে তোমাকে কী করতে হবে? স্পিড বাড়াতে হবে। স্পিড বাড়ানোর জন্য তোমাকে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। ক্যালকুলেশন স্পিড যত বাড়বে, বা কীভাবে ম্যাথ বা রিজনিং পরীক্ষা হলে অ্যাপ্রোচ করলে তোমার আরও বেশি নাম্বার হবে বা কম সময়ের মধ্যে করতে পারবে, সেইগুলো তোমাকে শিখতে হবে, ঠিক আছে? আমি আমার চ্যানেলে ক্যালকুলেশনের উপরে একটা ভিডিও করেছি, ওইটা চাইলে দেখতে পারো। যাদের ক্যালকুলেশন একটু স্লো বলে মনে হয়, ওইটা দেখলে তাদের ইমপ্রুভ হবে। তাছাড়াও আমি আস্তে আস্তে আরও ভিডিও আপলোড করব যে পরীক্ষার হলে 25টা কোশ্চেন কীভাবে 18-20 মিনিটের মধ্যে করা যায়। আমি অলরেডি 1-2টো আপলোড করেছি, সেটা তোমরা যদি রেগুলারলি ফলো করো দেখবে তোমাদের মধ্যেও সেই রকম একটা স্পিড চলে আসবে। 25টা কোশ্চেন কীভাবে তোমরাও 18-20 মিনিটের মধ্যে করতে পারবে, ঠিক আছে? আর যদি মনে করো যে নলেজ কম আছে, তার জন্য আমাদের নাম্বার কম আসছে, তাহলে তোমরা কী করবে? টপিক ওয়াইজ পরিশ্রম করবে। কোন টপিকে আমাকে বেশি নজর দিতে হবে, কোন টপিকে আরও বেশি খাটলে আমার নাম্বার বেশি আসবে। ধরো সাপোজ আমি যদি বলি জিকে
ভূগোলের নদ নদী থেকে একটা কোশ্চেন তুমি পারোনি, ঠিক আছে, কিন্তু নদ নদীর থেকে কোশ্চেন দেখলে যে প্রতিটা টেস্ট সেটেই থাকছে, তার মানে তোমাকে নদ নদীর উপরে একটু স্টাডি করতে হবে, ঠিক আছে। সিমিলারলি ম্যাথে ধরো কোনো একটা চ্যাপ্টার, ধরো অ্যালজেব্রা বীজগণিতের উপরে তুমি পরপর দুটো তিনটে টেস্টে দেখলে দুটো তিনটে কোশ্চেন পাচ্ছ না, তার মানে কি তোমার অ্যালজেব্রার উপরে পরিশ্রম করতে হবে, বীজগণিতের উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট সব থেকে, তুমি কী কী অ্যানালিসিস করলে, যে এক্সট্রা পয়েন্টগুলো খাতায় নোট করলে, ওগুলো রেগুলার বেসিস তোমাকে একবার চোখ বোলাতে হবে, ঠিক আছে, ওগুলো একটু করে স্টাডি করতে হবে, যাতে নেক্সট মক টেস্টে তোমার ওই ভুলগুলো আর না হয়। আমি পরে একটা ভিডিও করে তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিকগুলো পড়লে মানে বেশি জোর দিয়ে পড়বে সেগুলোর উপরে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। জিকে, ম্যাথ, রিজনিংয়ে কোন কোন টপিকগুলোর উপরে তোমরা একটু জোর দিয়ে পড়লে তোমাদের আরও ইমপ্রুভমেন্ট হবে, আরও ভালো হবে, সেগুলোর উপরে আমি পরে একটা ভিডিও করে দেবো যদি তোমরা চাও। এই ছিল মোটামুটি আমার স্ট্র্যাটেজি। লাস্টে বলবো থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তবে তোমরা যদি এর থেকে বেটার কোনো স্ট্র্যাটেজি ফলো করো সেটা করতে পারো, এইভাবেই তোমাদের অ্যাটেম্প করতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের ওভারঅল মার্কসটা ভালো আসুক, বেশি আসুক, এটাই চাই, যাতে তোমরা সিলেকশন পাও, ঠিক আছে। আমার একটু ঠান্ডা লেগেছে, তারপরে এই রাত্রে আমি এই ক্লাসটা রেকর্ড করছি, এখন প্রায় 2:30-3টে বাজে, ঠিক আছে, 2:33 বাজে। যাই হোক, ভয়েসটা একটু খারাপ আসছে বুঝতে পারছি, নাক টেনে টেনে কথা বলতে হচ্ছে আমার। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে বা আমার ভিডিওগুলি দেখে উপকার পাচ্ছ, তারা একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, আমাকে একটু মোটিভেট করবে, যাতে আমি আরও বেশি বেশি করে তোমাদেরকে হেল্প করতে পারি এবং ভিডিও আনতে পারি। এখনও সামনে অনেক লম্বা সফর আছে আমাদের, ঠিক আছে। প্রিলিমস হবে, তারপরে আমাদের মেন্সের প্রিপারেশান নিতে হবে, সেখানে আমি নিশ্চয়ই ডেসক্রিপটিভ ক্লাস করাবো তোমাদের, যাতে তোমাদের অনেক হেল্প হয়, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।